আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কোষ বিভাজন। চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আমাদের যেটা জানতে হবে যে কোষ বিভাজন কি বা কোষ বিভাজন কাকে বলে। তাহলে আমার সাথে তোমরা লেখা শুরু করো। তাহলে প্রথমে আমরা যেটা জানবো, আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কোষ বিভাজন কাকে বলে। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে কোষ বিভাজন কাকে বলে। তাহলে আমরা এটার অ্যান্সার কিভাবে লিখবো? তাহলে আমরা বলবো যে পদ্ধতিতে, তাহলে আমরা বলবো যে পদ্ধতিতে, যে পদ্ধতিতে একটি মাতৃকোষ, যে পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটি নতুন কোষ সৃষ্টির প্রক্রিয়াকে কোষ বিভাজন বলে। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে কোষ বিভাজন কাকে বলে তাহলে একটু ভালোভাবে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে একটা পদ্ধতি, ঠিক আছে। তাহলে কোষ বিভাজন কি? কোষ বিভাজন হচ্ছে একটা পদ্ধতি। তাহলে তোমরা বলবা যে পদ্ধতিতে একটি মাতৃকোষ। তাহলে এখানে দেখো একটা টার্ম আসছে মাতৃকোষ। তাহলে মাতৃকোষ কাকে বলে আমরা একটু পরে বোঝাবো, আগে সংজ্ঞাটা লেখো। যে পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা নতুন কোষ সৃষ্টি করে। তাহলে এখানে দুইটাও হইতে পারে, আবার কয়টা হতে পারে? চারটিও হইতে পারে, ঠিক আছে। তাহলে তোমরা দুইটা অথবা চারটি লিখবা। তাহলে কি হচ্ছে? যে পদ্ধতিতে একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুইটা বা চারটি নতুন কোষ সৃষ্টি করে তাকে কি বলা হয়? তাকে হচ্ছে আমরা কোষ বিভাজন বলবো। ওকে, তাহলে এটার চিত্রটা কেমন হবে খেয়াল করো। এটার চিত্রটা হবে ঠিক এরকম। দেখো, এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে। এটা হচ্ছে একটা কোষ। তাহলে দেখো কোষের ভিতরে কি আছে? নিউক্লিয়াস। এবং এর আশেপাশে কি আছে? এর আশেপাশে হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কোষ। তাহলে এই কোষটা এখন কি হবে? বিভাজিত হবে। তাহলে এই কোষটা বিভাজিত হয়ে কি হচ্ছে? দেখো, এই কোষটা বিভাজিত হয়ে এরকম এরকম নতুন দুইটা কোষ তৈরি হচ্ছে। দেখো এই যে কোষটা, এই কোষটা বিভাজিত হয়ে দেখো নতুন দুইটা কোষ তৈরি হচ্ছে। দেখো এই যে নিউক্লিয়াস, এটাতেও দেখো নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস, এটাতেও দেখো নিউক্লিয়াস আছে, এই যে নিউক্লিয়াস। এবং আশেপাশে কি আছে? দেখো আশেপাশে আমাদের সাইটোপ্লাজম আছে। আশেপাশে কি আছে? সাইটোপ্লাজম আছে। তাহলে দেখো এটা হচ্ছে নতুন কোষ। এটা হচ্ছে কি? নতুন কোষ। এটা হচ্ছে নতুন কোষ, ঠিক আছে। এটা নতুন কোষ, এটা হচ্ছে কি? নতুন কোষ, সেম। তাহলে দেখো আমরা মাতৃকোষ কাকে বলবো? তাহলে যে কোষটা বিভাজিত হচ্ছে, তাহলে কোন কোষটা বিভাজিত হচ্ছে? দেখো তো এই যে কোষটা, আমাদের এই যে কোষ, এই কোষটা হচ্ছে বিভাজিত হচ্ছে। তাহলে আমরা এই কোষটাকে বলবো হচ্ছে মাতৃকোষ। তাহলে মাতৃকোষ কাকে বলে? যে কোষ বিভাজিত হয়, যে কোষ বিভাজিত হয়ে নতুন কোষ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে হচ্ছে মাতৃকোষ বা মাদার সেল বলে। আর মাতৃকোষ, দেখো এই যে কোষ, এই কোষ বিভাজিত হয়ে কিন্তু এটা তৈরি হয়েছে এবং এটা থেকে কিন্তু কি তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে। তাহলে এই যে দুইটা কোষ, এই দুইটা কোষকে আমরা কি বলবো? নতুন কোষ। কি বলবো? নতুন কোষ। তাহলে নতুন কোষ না বলে তোমরা এইখানে অপত্য শব্দটা ব্যবহার করতে পারো, অপত্য, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে অপত্য 1, এটা হচ্ছে অপত্য 2, ঠিক আছে। তাহলে তোমরা নতুন কোষ এটা ব্যবহার না করে তোমরা কি ব্যবহার করতে পারো? অপত্য শব্দটা ব্যবহার করতে পারো। তাহলে অপত্য শব্দের অর্থ হচ্ছে কি? অপত্য শব্দের অর্থ হচ্ছে দেখো অপতন, অপতন, ঠিক আছে। অর্থাৎ যে কোষের ভিতরে, যে কোষের ভিতরে কি হবে? মাতৃকোষের বৈশিষ্ট্যগুলো থাকবে,
ঠিক আছে, যে কোষের ভিতরে কি থাকবে, মাতৃকোষের বৈশিষ্ট্য থাকবে, অর্থাৎ মাতৃকোষের বৈশিষ্ট্য কখনোই কি হবে না, পতন হবে না, এই কোষকে কি বলা হবে, অপত্য কোষ বলা হবে। ঠিক আছে, তাহলে তোমরা নতুন কোষ বললেও চলবে। তাহলে নতুন কোষকে কি বলা হচ্ছে, অপত্য কোষ বলা হচ্ছে। অর্থাৎ তোমরা এটা বলতে পারো যে মাতৃকোষ বিভাজিত হয়ে যে কোষ তৈরি হয় তাকে কি বলা হয়, অপত্য কোষ। অপত্য শব্দটা আসলে আসছে হচ্ছে অপতন। তাহলে অ মানে কি, নেই বা নয় বা হয় না, আর পতন মানে কি, শেষ। ঠিক আছে, অর্থাৎ মাতৃকোষের বৈশিষ্ট্য কখনোই শেষ হবে না, নতুন কোষগুলোর ভিতরে কি থাকবে, মাতৃকোষের বৈশিষ্ট্য থাকবে। এই জন্য নতুন কোষগুলোকে কি বলা হয়, অপত্য কোষ বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজন হচ্ছে তিনটা ভাবে সম্পন্ন হয়। তাহলে আমরা যত উদ্ভিদ বা প্রাণী দেখি, তাহলে এই উদ্ভিদ বা প্রাণীতে আমরা তিন ধরনের বিভাজন পদ্ধতি লক্ষ্য করি। তাহলে বিষয়গুলো কি দেখো, দেখো আমরা সাধারণত যে কোষ বিভাজনগুলো লক্ষ্য করি, অর্থাৎ কোষ বিভাজনের প্রকারভেদ। ঠিক আছে, কোষ বিভাজনের প্রকারভেদ, তাহলে আমরা লিখতে পারি যে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। কয় ধরনের, তিন ধরনের। তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে হচ্ছে আমাদের মাইটোসিস, এরপরে আছে হচ্ছে আমাদের অ্যামাইটোসিস, এবং সবশেষ মিওসিস। তাহলে এই যে তিনটা পদ্ধতি, মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস, তাহলে এই তিনটা পদ্ধতিতেই সাধারণত কোষ বিভাজিত হয়ে থাকে। তো চলো এবার আমরা প্রত্যেকটা কোষ বিভাজন সম্পর্কে জানবো। তাহলে প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিটা নিয়ে। প্রথমে আমরা কি আলোচনা করব, প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে অ্যামাইটোসিস। প্রথমে আমরা হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, কারণ প্রথমে যে কোষগুলো ছিল, প্রথম দিকের যে কোষগুলো, এই প্রথম দিকের কোষগুলো ছিল হচ্ছে আদি প্রকৃতির। ঠিক আছে, তাহলে যখন পৃথিবী সৃষ্টি হয়, তারপরে যে প্রাণের আবির্ভাব ঘটে, তখন যে প্রাণীগুলো ছিল, এই প্রাণীগুলো ছিল হচ্ছে আদি প্রকৃতির। এই জন্য ওই সমস্ত প্রাণীগুলোতে অ্যামাইটোসিস পদ্ধতিতেই কি হইতো, কোষ বিভাজন হইতো। তো যে কারণে আমরা প্রথমে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা নিয়ে কথা বলবো। তাহলে অ্যামাইটোসিস এটা হচ্ছে প্রাচীন কোষ বিভাজন। ঠিক আছে, অ্যামাইটোসিসটা হচ্ছে কি, প্রাচীন বিভাজন পদ্ধতি। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস পদ্ধতিটা হচ্ছে কি, প্রাচীন বিভাজন পদ্ধতি। তাহলে এই যে দেখো শব্দটা অ্যামাইটোসিস, তাহলে এই অ্যামাইটোসিস শব্দটাকে যদি আমরা ভাঙি, অ্যামাইটোসিস শব্দটাকে যদি আমরা ভাঙি, তাহলে দেখো আমরা এখানে তিনটা টার্ম পাই। কয়টা টার্ম, আমরা এখানে তিনটা টার্ম পাবো। দেখো প্রথমে কি আছে, এরপরে দেখো আছে হচ্ছে মাইটোস, এরপরে আছে হচ্ছে ওসিস। তাহলে অ্যামাইটোসিস এখানে তিনটা টার্ম আছে, দেখো মাইটোস আর হচ্ছে কি ওসিস। তাহলে এই তিনটা টার্ম মিলে কি হয়, অ্যামাইটোসিস শব্দটা আসে। তাহলে শব্দের অর্থ কি, তাহলে শব্দের অর্থ তোমরা জানো, শব্দের অর্থ হচ্ছে অ্যাবসেন্ট। ঠিক আছে, তাহলে শব্দের অর্থ কি, অ্যাবসেন্ট। আর মাইটোস শব্দের অর্থ হচ্ছে থ্রেড। থ্রেড মানে কি, থ্রেড মানে হচ্ছে সুতা, থ্রেড মানে হচ্ছে সুতা বা তন্তু। আর ওসিস শব্দের অর্থ হচ্ছে প্রসেস। ওসিস শব্দের অর্থ প্রসেস বা পদ্ধতি। ঠিক আছে, তাহলে দেখো বিষয়টা আস্তে আস্তে কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা এমন একটা কোষ বিভাজন পদ্ধতি যে বিভাজন পদ্ধতিতে অনুপস্থিত থাকে, কি অনুপস্থিত থাকে, দেখো থ্রেড বা সুতা। তাহলে এখানে থ্রেড বা সুতা, এই সুতাগুলো কি থাকবে, অনুপস্থিত থাকবে। তাহলে এখানে কোন সুতার কথা বলা হচ্ছে, দেখো তোমরা মাইটোসিস কোষ বিভাজনে এরকম এরকম গঠন লক্ষ্য করে থাকবা। ঠিক আছে, তাহলে মাইটোসিস কোষ বিভাজনে দেখো এরকম গঠন লক্ষ্য করা যায়। এই যে গঠনটা, এই গঠনটাকে তোমরা বলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র। এই গঠনটাকে তোমরা বলো স্পিন্ডল যন্ত্র। আর এখানে যে তন্তু আছে, এই তন্তুগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র, আর এখানে যে তন্তুগুলো আছে, তন্তুগুলোর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। তাহলে আসলে এখানে মাইটোস দ্বারা কোন তন্তুকে বোঝানো হচ্ছে, মাইটোস দ্বারা এই স্পিন্ডল তন্তুগুলোকেই বোঝানো হচ্ছে।
তাহলে তোমরা কি বলতে পারবা? তাহলে তোমরা বলতে পারবা যে বিভাজন পদ্ধতিতে আমরা কোনো স্পিন্ডল যন্ত্রের উপস্থিতি লক্ষ্য করি না, ওই বিভাজন পদ্ধতিটাকে কি বলা হয়? অ্যামাইটোসিস বলে। তাহলে আমরা সংজ্ঞা কি লিখব? তাহলে আমরা সংজ্ঞা লিখব হচ্ছে যে বিভাজন পদ্ধতিতে স্পিন্ডল যন্ত্রের উপস্থিতি ছাড়াই, যে বিভাজন পদ্ধতিতে আমরা লিখব যে বিভাজন পদ্ধতিতে, লেখো আমার সাথে, যে বিভাজন পদ্ধতিতে স্পিন্ডল তন্তুর উপস্থিতি, ঠিক আছে? তাহলে যে বিভাজন পদ্ধতিতে স্পিন্ডল তন্তুর উপস্থিতি ছাড়াই একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে দুইটি কোষ সৃষ্টি করে, তাকে কি বলবো? অ্যামাইটোসিস। তাহলে দেখো সংজ্ঞাটা খুবই সহজ, আশা করি তোমরা সংজ্ঞাটা খুব ভালোভাবে বুঝতে পারবা। দেখো বলা হচ্ছে যে বিভাজন পদ্ধতিতে, বা তোমরা লিখতে পারো যে কোষ বিভাজন পদ্ধতিতে স্পিন্ডল তন্তুর উপস্থিতি ছাড়াই। তাহলে আমরা এই বিভাজন পদ্ধতিতে কোনো স্পিন্ডল তন্তু দেখতে পাবো না। তাহলে স্পিন্ডল তন্তুর উপস্থিতি ছাড়াই একটি কোষ সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে কি বলে? অ্যামাইটোসিস, কোষ বিভাজন বলে। অর্থাৎ এখানে সরাসরি কি হবে? কোষ বিভাজিত হবে, ঠিক আছে? তাহলে যেহেতু সরাসরি কোষ বিভাজিত হয়, তাহলে সরাসরি যেহেতু কোষ বিভাজিত হচ্ছে, কোনো ধাপ বা কোনো প্রক্রিয়া এখানে অনুসরণ হচ্ছে না, ঠিক আছে? এই জন্য এটাকে কি বলা হচ্ছে? প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি বলা হয়। তাহলে আমরা এটাকে কি বলতে পারি? প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন পেতে পারো, সেটা হচ্ছে যে কোন কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। তাহলে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি, বা এটাকে বলা হবে ডিরেক্ট সেল ডিভিশন, ঠিক আছে? তাহলে অ্যামাইটোসিসকে কি বলা হয়? অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি, বা এটাকে আমরা ডিরেক্ট সেল ডিভিশন পদ্ধতি বলতে পারবো, ঠিক আছে? তাহলে মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সংজ্ঞা, বা কেন প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি বলা হয় এই সম্পর্কিত বিষয়ে কথাবার্তা। তো তোমরা চাইলে এটাকে আরেকটু স্পষ্টভাবে বলতে পারো যে কেন এটাকে প্রত্যক্ষ কোষ বিভাজন পদ্ধতি বলা হয়। তোমরা বিষয়টা এরকম ভাবে লিখবা যে দেখো, যে একটা কোষ যখন বিভাজিত হয়, তাহলে কোষ বিভাজিত হতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে, ঠিক আছে? তাহলে একটা কোষ যখন বিভাজিত হয়, তাহলে ওই কোষটাকে বিভাজিত হতে গেলে তাকে তিনটা শর্ত পূরণ করতে হবে। তাহলে শর্ত নাম্বার 1, তাহলে কি বলা হচ্ছে? প্রথম শর্তে বলা হচ্ছে ক্রোমাটিন ক্রোমোজোমে রূপান্তরিত হয়। ক্রোমাটিন ক্রোমোজোমে রূপান্তরিত হয়। 2 নম্বর শর্ত হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, ঠিক আছে? এবং 3 নম্বরে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর বিলুপ্তি ঘটে।
ঠিক আছে, তাহলে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর কি ঘটবে, বিলুপ্তি ঘটবে। তাহলে খেয়াল করো আমরা এখানে যে শর্তগুলো লিখছি, তাহলে প্রত্যেকটা কোষ যদি বিভাজিত হয় তাহলে তাকে এই কয়েকটা শর্ত মেনে চলতে হয়। তাহলে প্রথম শর্ত কি? তাহলে প্রথম শর্ত দেখো বলা হচ্ছে ক্রোমাটিন ক্রোমোজোমে রূপান্তরিত হয়, অর্থাৎ ক্রোমাটিন তন্তুকে ক্রোমোজোমে রূপান্তরিত হইতে হবে। এরপরে দেখো বলা হয়েছে যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করতে হবে। এরপরে বলা হয়েছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস এর কি হবে, এর বিলুপ্তি ঘটবে। তাহলে আগে এই কাজগুলো করতে হবে, তারপরে একটা কোষ কি হবে, দুইটা কোষে পরিণত হবে। এটা হচ্ছে পদ্ধতি। কিন্তু অ্যামাইটোসিসে যেটা ঘটে, অ্যামাইটোসিসে এই শর্তগুলো মানে না, এই শর্তগুলো মানে না। এই শর্তগুলো ছাড়াই কোষকে যদি বিভাজিত হইতে হয় তাহলে তাকে তিনটা শর্ত মেনে চলতে হবে। তাহলে প্রথম শর্ত কি দেখো, তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের ক্রোমাটিন ক্রোমোজোমে রূপান্তরিত হয়। দ্বিতীয় শর্ত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তৃতীয় শর্ত নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের কি ঘটে, বিলুপ্তি ঘটে। তাহলে এই তিনটা শর্ত মানবে, তারপরে কি হবে, একটা কোষ দুটা কোষে রূপান্তরিত হবে। কিন্তু আমাদের অ্যামাইটোসিস পদ্ধতিতে এই তিনটা শর্ত ছাড়াই একটা কোষ সরাসরি কি হচ্ছে, দুটা কোষে রূপান্তরিত হচ্ছে। এই জন্য আমরা অ্যামাইটোসিস পদ্ধতিটাকে কি বলতে পারবো, প্রত্যক্ষ কোষ বিভাজন বলতে পারবো। তাহলে তোমরা এই যে শর্তগুলো, এই শর্তগুলো আশা করি তোমরা ভালোভাবে মাথায় রাখবা। প্রথম শর্ত ক্রোমাটিন ক্রোমোজোমে রূপান্তরিত হয়। দ্বিতীয় শর্ত স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তৃতীয় শর্ত নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। ঠিক আছে, তাহলে এই শর্তগুলো মানা ছাড়াই, অর্থাৎ এই ঘটনাগুলো ঘটে না, সরাসরি কি হয়, নিউক্লিয়াস বিভাজিত হয়। যে কারণে আমরা অ্যামাইটোসিসকে কি বলি, প্রত্যক্ষ কোষ বিভাজন বলি। আচ্ছা, এরপরে আমাদের আরো কিছু বেসিক জানতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কাজে দিবে। তাহলে আমরা তো কোষ বিভাজন সম্পর্কে পড়ছি, তাই না? তাহলে দেখো কোষ বিভাজন, তাহলে কোষ বিভাজন সম্পর্কে ধারণা দেন কে? ঠিক আছে, তাহলে কোষ বিভাজন সম্পর্কে ধারণা দেন যিনি, তাহলে ধারণা দেন। ঠিক আছে, তাহলে কোষ বিভাজন সম্পর্কে ধারণা দেন আমাদের একজন মহান বিজ্ঞানী, তার নাম হচ্ছে রুডলফ ভার্শা। ঠিক আছে, তাহলে আমাদের একজন মহান বিজ্ঞানী, তার নাম হচ্ছে রুডলফ ভার্শা। তাহলে তিনি সর্বপ্রথম কোষ বিভাজন সম্পর্কে ধারণা দেন। আচ্ছা, এবার যদি বলা হয় যে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন কে, এবং সর্বপ্রথম কোষ বিভাজন কে দেখতে পান, তাহলে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন তাহলে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন আরো একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ঠিক আছে, তাহলে কোষ বিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কে, ওয়াল্টার ফ্লেমিং। কত সাল, 1882 সালে। 1882 সালে তিনি সর্বপ্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। তিনি যে প্রাণীটাতে কোষ বিভাজন প্রত্যক্ষ করেন, প্রাণীটার নাম হচ্ছে সামুদ্রিক সালমান্ডার। ঠিক আছে, তাহলে তোমরা যারা সামুদ্রিক সালমান্ডার চেনো না, তোমরা একটু গুগলে সার্চ দিবা, তাহলে তোমরা এই প্রাণীটাকে দেখতে পাবা। এটা হচ্ছে তোমাদের বাসায় যে টিকটিকি আছে না, এই টিকটিকের মতো দেখতে একটা প্রাণী, কিন্তু এটা পানির ভিতরে থাকে। তাহলে ওই প্রাণীটাকে কি বলা হচ্ছে, সামুদ্রিক সালমান্ডার বলা হচ্ছে। তাহলে সামুদ্রিক সালমান্ডার এর সায়েন্টিফিক নেম হচ্ছে ট্রাইটুরুস। ঠিক আছে, তাহলে এর নামটা কি হচ্ছে, ট্রাইটুরুস ম্যাকালোসা। তাহলে ট্রাইটুরুস ম্যাকালোসা, তাহলে সামুদ্রিক সালামান্ডার এর সায়েন্টিফিক নেম হচ্ছে ট্রাইটুরুস ম্যাকালোসা। ঠিক আছে, তাহলে এই যে প্রাণীটা, তোমরা এই যে ট্রাইটুরুস ম্যাকালোসা এটা লিখে সার্চ দিবা, ট্রাইটুরুস ম্যাকালোসা এটা লিখে সার্চ দিবা, তাহলে তোমরা প্রাণীটাকে দেখতে পাবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের কিছু এক্সট্রা ইনফরমেশন এই অধ্যায়ে। তাহলে তোমরা এই ইনফরমেশনগুলো মাথায় রাখবা।
আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে সরাসরি বিভাজন পদ্ধতিতে। তাহলে কিভাবে অ্যামাইটোসিস পদ্ধতিটা সম্পন্ন হয়। তাহলে এর আগে আমাদের অ্যামাইটোসিসের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি ঝটপট। বৈশিষ্ট্য, তোমরা বৈশিষ্ট্যগুলো ঝটপট লিখে ফেলো। তাহলে প্রথমে আমরা বলবো নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়। নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন পদ্ধতিতে নিউক্লিয়াস সরাসরি বিভাজিত হয়। তাহলে অ্যান্সার কি হবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। অ্যান্সার হবে হচ্ছে কি অ্যামাইটোসিস। ওকে, এরপরে দেখো 2 নম্বরে বলা হচ্ছে কোনো স্পষ্ট ধাপ নেই। কোনো স্পষ্ট ধাপ নেই। ঠিক আছে, তাহলে মাইটোসিসে এরকম ধাপ আছে 5টা: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এখানে কিন্তু কি নাই, কোনো স্পষ্ট ধাপ নাই। সরাসরি কি হবে, একটা কোষ বিভাজিত হবে, 2টা কোষ সৃষ্টি করবে। ওকে, এরপরে দেখো কি বলা হচ্ছে। তাহলে আমি এটা এই পাশে লিখি। ওকে, তাহলে এর পরের বৈশিষ্ট্য হচ্ছে ক্রোমোজোম। কয় নাম্বার? 3 নাম্বার। ক্রোমোজোম ও স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না। ঠিক আছে, তাহলে কোনো ক্রোমোজোম সৃষ্টি হবে না, কোনো স্পিন্ডল যন্ত্র কি হবে না, সৃষ্টি হবে না। তাহলে এগুলো হচ্ছে কি পদ্ধতি বা বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, এরপরে সবশেষ আমাদের যে বৈশিষ্ট্যটা জানতে হবে সেটা হচ্ছে এটি অত্যন্ত দ্রুত প্রক্রিয়া। এটি অত্যন্ত দ্রুত প্রক্রিয়া। এখান থেকেও কিন্তু তোমরা একটা এমসিকিউ পাইতে পারো যে কোন কোষ বিভাজন পদ্ধতিটা সবচেয়ে দ্রুত সম্পন্ন হয়। তাহলে অ্যান্সার কি হবে? অ্যামাইটোসিস। তাহলে অ্যামাইটোসিসটা কিন্তু কি হবে, এটি খুব দ্রুত হবে। তাহলে এই প্রক্রিয়াটা কি হচ্ছে, খুব দ্রুত সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে তোমরা বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে মনে রাখবা, কারণ এখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে এখন আমরা সরাসরি পদ্ধতিতে চলে যাব। তাহলে কিভাবে অ্যামাইটোসিস পদ্ধতিটা সম্পন্ন হয়, তাহলে এটা আমরা চিত্রের মাধ্যমে বুঝবো। তাহলে দেখো, প্রথমে আমরা একটা কোষ আঁকাবো। দেখো, এটা হচ্ছে আমাদের মাতৃকোষ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাতৃকোষ। ঠিক আছে, তাহলে দেখো অ্যামাইটোসিস পদ্ধতিটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইস্ট আর হচ্ছে আমাদের অ্যামিবা। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে কাদের অ্যামাইটোসিস পদ্ধতিটা দেখা যায় বা কাদের অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়, তাহলে তোমরা মনে রাখবা অ্যামিবা, তারপরে হচ্ছে ইস্ট, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে এই সমস্ত প্রাণীদের কোষ বিভাজিত হয় কোন পদ্ধতিতে? এই সমস্ত প্রাণীদের কোষ বিভাজন হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে সম্পন্ন হয়। ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে আমাদের একটা কোষ। তাহলে মনে করো এটা হচ্ছে একটা অ্যামিবার কোষ। ওকে, তাহলে দেখো প্রথমে যেটা হবে আমাদের এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কি হবে, সরু হবে। ঠিক আছে, তাহলে দেখো নিউক্লিয়াস প্রথমে কি ছিল, গোল ছিল। এখানে দেখো নিউক্লিয়াসটা কেমন লাগতেছে, সরু। ঠিক আছে, নিউক্লিয়াসটা কেমন লাগতেছে, সরু লাগতেছে। দেখো এখানে কিন্তু নিউক্লিয়াসটা কেমন ছিল, গোল ছিল। এখানে কিন্তু নিউক্লিয়াসটা দেখো গোল ছিল, এখানে কিন্তু নিউক্লিয়াসটা কি হয়ে গেছে, সরু হয়ে গেছে। ওকে, তাহলে দেখো পরবর্তীতে কি হয়। দেখো কোষের যে আবরণী, তাহলে এটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেন দুই দিক থেকে সংকুচিত হয়। তাহলে আমাদের যে সেল মেমব্রেন আছে কোষের, নিউক্লিয়াস সরু হচ্ছে, ফলে সেল মেমব্রেন কি হচ্ছে, দুই পাশ থেকে সংকুচিত হবে। ঠিক আছে, সেল মেমব্রেন কি হবে, এরকম দুই পাশ থেকে এরকম সংকুচিত হবে, যার ফলে আমাদের নিউক্লিয়াসের আকৃতি হবে কিরকম, ডাম্বেল আকৃতির। ঠিক আছে, তাহলে নিউক্লিয়াসের আকৃতি কেমন হবে, ডাম্বেল আকৃতি। তাহলে দেখো এখানে আমরা কেমন নিউক্লিয়াস দেখতে পাচ্ছি,
ডাম্বেল আকৃতির নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে যেটা দিয়ে ছেলেরা এক্সারসাইজ করে, ওই যে মাসেল টাসেল গেইন করে, ওটাকে কি বলা হয়? ডাম্বেল। তাহলে দেখো এখানে নিউক্লিয়াসের আকৃতিটা কেমন হয়েছে? ডাম্বেল আকৃতির হয়েছে না? নিউক্লিয়াসের আকৃতিটা কিন্তু কেমন হয়েছে? ডাম্বেল আকৃতির হয়েছে। এবং দেখো এই যে সেল মেমব্রেন কিন্তু দেখো দুই দিক থেকে কি দিচ্ছে? প্রেসার দিচ্ছে। দুই দিক থেকে কি করতেছে? প্রেসার দিচ্ছে। ওকে, এরপরে দেখো একটা সময় সেল মেমব্রেন একটার সাথে যুক্ত হয়ে যাবে। একটা সময় সেল মেমব্রেন এটা এবং এটা দুইটা প্রান্ত কি হয়ে যাবে? একটার সাথে অ্যাটাচড হয়ে যাবে। তখন নিউক্লিয়াসও কি হয়ে যাবে? পৃথক হয়ে যাবে। দেখো প্রথমে একটা নিউক্লিয়াস ছিল, এখন দেখো নিউক্লিয়াস কয়টা? দুইটা। ঠিক আছে, দেখো এই যে নিউক্লিয়াস 1, এটা হচ্ছে নিউক্লিয়াস 2। তাহলে সাইটোপ্লাজমে কিন্তু কি হয়ে গেছে? সাইটোপ্লাজমে কিন্তু কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। তাহলে সাইটোপ্লাজমের কিন্তু বিভাজন হয়েছে, নিউক্লিয়াসেরও কিন্তু কি হয়েছে? বিভাজন হয়েছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম? এখান থেকে আমরা শিখতে পারছি যে দেখো প্রথমে আমরা একটা কোষ নিব, তাহলে এই কোষটার যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা কি হয়ে যাচ্ছে? সরু হয়ে যাচ্ছে। তাহলে এই যে নিউক্লিয়াসটা শুরু হচ্ছে, তাহলে এই ঘটনাকে বলা হয় হচ্ছে ক্যারিওস্টেনোসিস। ঠিক আছে, তাহলে তোমরা এটা মনে রাখবা যে নিউক্লিয়াস সরু হয়ে যাওয়া, এটাকে কি বলা হবে? ক্যারিওস্টেনোসিস। ঠিক আছে, তাহলে দেখো আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে কিন্তু কি হয়? ক্যারিওস্টেনোসিস হয়। তাহলে ক্যারিওস্টেনোসিস মানে নিউক্লিয়াস সরু হয়ে যাওয়া। আর নিউক্লিয়াস যখন আলাদা হয়ে যায় তখন ওইটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। তখন ওইটাকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। তাহলে একটা হচ্ছে ক্যারিওস্টেনোসিস আর একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, দুইটা কিন্তু আলাদা। তাহলে ক্যারিওস্টেনোসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের সংকোচন। ক্যারিওস্টেনোসিস মানে কি? নিউক্লিয়াসের সংকোচন। আর ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। ঠিক আছে, তাহলে প্রথমে কি হবে? ক্যারিওস্টেনোসিস, এরপরে কি হবে? ক্যারিওকাইনেসিস, তারপরে কি হবে? সাইটোকাইনেসিস। সবশেষে কি হচ্ছে? দেখো সাইটোকাইনেসিস। তাহলে দেখো এই যে নিউক্লিয়াস শুরু হয়েছে না, তার এই দুইটা সিটের মাধ্যমে কি বোঝানো হচ্ছে? ক্যারিওস্টেনোসিস। এরপরে দেখো এই যে নিউক্লিয়াস বিভাজিত হয়ে গেল, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হবে হচ্ছে ক্যারিওকাইনেসিস। এরপরে আসো এই যে সাইটোপ্লাজম, তাহলে সাইটোপ্লাজমে কি হয়ে যাচ্ছে? আলাদা হয়ে যাচ্ছে। এই ঘটনাকে আমরা কি বলবো? এই ঘটনাকে বলবো হচ্ছে আমরা সাইটোকাইনেসিস। তাহলে এভাবেই দেখো দুইটা কোষ তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে নতুন দুইটা কোষ, এটা হচ্ছে অপত্য 1, এটা হচ্ছে অপত্য 2। তাহলে দেখো একটা কোষ ছিল, কয়টা হয়ে গেছে? দুইটা। কোনো শর্ত মানে নাই, যে কারণে এটাকে আমরা কি বলবো? আমাইটোসিস। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আমরা আগামী ক্লাসে হচ্ছে মাইটোসিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।